অনার বিফোর ইলেকশন অ্যান্ড অনার আফটার ইলেকশন দুইটার ভিতরে পার্থক্য আছে। তো আপনি এই যে আজিজ ভাই একটা কথা বললেন বা প্রশাসনের কথা যে নিয়ে আসলেন, শোক বইতে সই করতে যাইতে পারে, এটা একটা গ্রাউন্ড। বাট আপনি আমাদের বেগম খালেদা অত্যন্ত শ্রদ্ধাভাজন, সবার উনি কিন্তু বিএনপির ঊর্ধ্বে উঠে গেছিলেন, রাইট, মানে উনি কিন্তু বিএনপির ঊর্ধ্বে। আপনি যে বিএনপির নেত্রী না, উনি না, আমি বলছি উনি এর চাইতেও বড়, মানে এত বড় মাপের নেত্রী হয়ে গেছেন যে সবাই তাকে একসেপ্ট করে। এখন যদি বলে আল্লাহ মাফ করুক উনি মরে গেছেন, যদি বেঁচে থাকতো যদি তার প্রেসিডেন্ট বানানো হবে, সবাই কোথাও বানান। মানে এই জায়গাটায় সে চলে গেছে তার ক্যারেক্টারিস্টিক দিয়ে দীর্ঘদিনের। এবং যে 24-25 লাখ লোক যে জানাজায় আসছে, এরা যে সবই বিএনপি করতেছে তাও কিন্তু না, দল মত নির্বিশেষে। এবং সেটা দেখে যদি কেউ মনে করে যে না অনেক কিছু হয়ে গেছে, ভিন্ন কথা। এখন আসেন প্রশাসন। আপনি নির্বাচনের সময় প্রশাসন একটা ফ্যাক্টর। আপনি যাদের কথা বললেন অমুকটার চিফ তমুকটার চিফ, দে আর লোড বিয়ারিং বিম, পুরো ইলেকশনটা তারা কন্ট্রোল করে। আপনি একটা ছোট্ট ঘটনা বললে বুঝবেন যে এই প্রশাসন নির্বাচনের অযোগ্য। সেটা কেন? 17 বছরের একটা মেয়ে সুরভিকে ধরে আনলো, তাকে রিমান্ড দিল 2 দফা। দ্বিতীয় দফা রিমান্ড দেওয়ার পর তারপরে ঘন্টা 3-এর ব্যবধানে আবার জামিন হইল। দায়িত্বশীল একজন সরকারের লোক বলল যে না এটা দেখতে হবে বিষয়টা কি। 1 2 ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে যখন রিমান্ড চায় তখন তার বয়স লেখা হলো 21। প্রশ্ন করা ছিল এনআইডি কোথায়, এনআইডি পাওয়া যায় নাই। তো এনআইডি পাওয়া যায়নি 21 লিখলেন কেন? 14 তো 15 তো লিখতে পারতেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। তাহলে এই আয়ুটা কে? আপনাকে অথরিটিটা কে দিচ্ছে যে এনআইডি ছাড়া? আপনি তার জন্ম নিবন্ধন তো একটা আছে, আপনাকে বের করতে হবে, না অযোগ্য। জাস্ট আপনি নিজে নিজে রিজাইন দিয়ে চলে যান। সে তো বহাল তবিয়তে আছে। ম্যাজিস্ট্রেটকে আনসারেবল হয়েছে যে তাকে রিমান্ড দিলা কিভাবে? আয়ও না পাইতো, সে তো জিজ্ঞেস করতে পারতো যে তোমরা যে রিমান্ড চাচ্ছ তার বয়সের সনদটা কোথায়? এনআইডি নাই, ওকে তুমি কালকে জন্ম সনদ নিয়ে আসো, না আসলে কলেজে পড়ে মেট্রিকের সার্টিফিকেট নিয়ে আসো। দেখেছেন কোনো কৈফিয়ত আছে? ম্যাজিস্ট্রেসি যখন বহাল তবিয়তে আছে, আবার আয়ও বহাল তবিয়তে আছে, আর দায়িত্বশীল আইন মানে অ্যাডভাইজার জামিন হয়ে গেল। কেমনে হইলো, কি আশয় বিষয়, টোটালটাই তো আমার কাছে আজগুবি জগৎ মনে হয়। নো সিস্টেম। আপনি আমাকে বলেন, তারপরে আসেন বড় বড় কর্মকর্তা দেখা করতেছে, আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলতে চাই, উনি বলুক ওনাকে কি সরকার প্রধান দেখা করতে বলছেন, নাকি ওনাকে আর্মি চিফ দেখা করতে বলছেন, না কোনো গোয়েন্দার টপ হিসাবে যাইতেছেন কিছু এজেন্ডা জিনিস যাচাই করে? কি ব্যাখ্যা তো লাগবে। আর যদি ব্যাখ্যা না লাগে আপনি সব জায়গায় যেতে পারেন, নাহলে কোথাও আপনি যাবেন না। বিষয়গুলো তো আপনাকে এইভাবে বিবেচনায় নিতে হবে। 3 নম্বর আসেন শোক বইয়ের কথা যে বললেন, লক্ষ লক্ষ লোকের কি শোক বইতে সই করার সুযোগ আছে? এই দেশের লক্ষ লক্ষ লোক জানেই না শোক বই কি। আর যারা যায় দে আর প্রিভিলেজড, তারা যাচ্ছে টোটালটা। আমি কেন বলছি বেগম খালেদা জিয়া মারা গেছেন, উনি কারো শুধু মা হিসেবে মারা যান নাই, প্রতিটা মুহূর্ত পলিটিক্যাল। জয়শঙ্কর আসলো কেন? আমার মা মারা গেলে জয়শঙ্কর আসবে? তার মানে এভরিথিং ইজ পলিটিক্যাল। আপনি সুবিধা নেওয়ার সময় বলে ফেলবেন অমুক মারা গেছে আর এগুলা নিবেন না, না এগুলা দৃষ্টিকটু। মানে কিন্তু আমি বলি দেশের এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এরকম একজন সর্বজনশ্রদ্ধেয় নারী, ওনার মৃত্যুর পরে এভাবে দেশ বিদেশ থেকে মানুষ আসবে, ওনার শোক বইতে সই করবেন, ওনার সাথে দেখা করবেন, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক কিন্তু বলতেছি আমি তো আপনাকে এটা স্বাভাবিক বলতেছি, কিন্তু স্বাভাবিক মৃত্যু না। উনি যেই লেভেলের মানুষ, এটাকে তো আপনি সিম্পলি আমার মা মারা গেছে ধরতে পারবেন না। আপনি বললে তো হবে না। ওখানে যে বামপন্থী যারা গেছে আমাদের তারেক রহমানের সাথে দেখা করতে, তার জন্য শোক জানাইছে, তারপরে রাজনৈতিক আলাপ করছে। আসতেই হবে রাজনৈতিক আলাপ, এটা তো বললে হবে না। রাজনৈতিক আলাপ হয় কিভাবে? এইরকম বিভিন্ন অকেশনে এইটার কুলখানি, এটার চেহেলাম সবটাই আপনার হবে। ওই যে নির্বাচনের সময় যখন আমরা দেখছি হেজাব পুইরা নাম ছিল, হেজাব তসবি হাতে নিয়ে, ওইটা কি সে মুসলমান হিসেবে নামছে? মুসলমান তো উনি ছিলেন না, ছিলেন, কিন্তু ভোট ক্যাশ করার জন্য নামছেন। বুঝাইতে পারছি আমি? আপনি জিনিসগুলো ক্লিয়ার। এইবার আসেন আপনি নির্বাচন প্রশাসন তো একটা বুঝাইলামই, প্রশাসন তো এইভাবে চলবে। এইবার আসেন নমিনেশন নিয়ে। এই যে স্বতন্ত্র প্রার্থীর যে প্রহসনটা চলতেছে, এইটা কি কেউ বাদ দিছে?
এটা নিয়ে তো আজকে কোর্টে হয়েছে। কোর্টের দরকার নাই তো, আপনি এখনই বাদ দেন না। আপনি সংবিধান তো নাই, আমি নির্বাহী ইলেকশন কমিশন বাদ দিতে পারি নাই বলেন না। ইলেকশন কমিশন শুনেন, তর্ক করেন না। আমার মনে হয় ওই যেহেতু আপনি আইনজীবী আর ওই আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি বাংলাদেশে যে সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে না। আমি জানি পার হয়ে গেছে নির্বাচন করা। আমি জানি, কিন্তু ওই আলোচনা করতে গেলে আমার আলোচনা আমি ওই আলোচনায় যাচ্ছি না। হ্যাঁ, কিন্তু সংবিধান আছে, সংবিধান আছে তো। তা আমরা কি সবাই বুঝলাম না 36-এর যে জুলাই 36-এর আন্দোলনটা ছিল, তাতে এই যে আপনার 1% যে স্বতন্ত্র প্রার্থীর লাগবে, আমরা 3টা লোক একটা দল করি, জামাত করি, নয় বিএনপি করি, নয় এনসিপি করি। আচ্ছা, কারে নমিনেশন দিবে এটা চূড়ান্ত হয় নাই। আমরা যখন নমিনেশন সাবমিট করতে যাব 3 জনেই দিলাম, দেওয়ার পর তো পাবো একজনে, উনি পাইলো। তখন এর থেকে যদি আমি বলি আমি স্বতন্ত্র ইলেকশন করব, আমি পারবো না? আপনার 1% দিয়ে জমা দিতে হবে। তার মানে কি? তার মানে 3টা লোকই আমরা আমার এলাকায় পপুলার। সুতরাং তুমি পপুলার যদি ভোট করতে যাও, ওনার ভোটে আমি কাটমু। সুতরাং এটাকে বলে ব্লক করে দেওয়া, যে তুমি স্বতন্ত্র পপুলার হইলেও দলের থেকে বাইরে নির্বাচন করতে পারবো না। যে 70-এর আন্দোলন, মানে 70 অনুচ্ছেদ এই টাইপের, এই ধরনের, সেটা কি আমরা অ্যাটলিস্ট এইটাও তো বাদ দিতে পারতাম? এটাও তো আমরা বাদ দিই নাই। তাহলে তো আমরা গেলাম কোথায় আলটিমেটলি? না, কেন আপনি বাদ দিবেন? আপনি নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী, এলাকায় আপনি এমপি প্রার্থী, এমপি নমিনেশন মানে হয়েছেন, আপনি প্রার্থী হবেন, 1% লোকের আস্থা আপনি দেখাইতে পারবেন না, তাহলে আপনার প্রার্থী হওয়ার কোনো যোগ্যতা নাই। আপনার কাছে 30 সেকেন্ড, আমরা তো 3 জন এক দলে, এখান থেকে তো আমি শিফট হইতে পারতেছি না ওই মুহূর্তে। কেন আমি ওই মুহূর্তে শিফট হবো কেমনে? কেন আপনার এরকম দল করেন কেন? আপনি 3 জন নিয়ে আমি একটু বিরতি নেই। বিনা এটা জবাব শেষ হয় নাই তো। আপনি তারপরে ভোটের কথা যে বললেন 1% নাই, আমার আছে, কিন্তু ভোট গোপন ব্যাপার না? গোপন ব্যাপার কিনা? তাহলে আমি এনআইডি দিব, আমার স্বাক্ষর দিব, ভোটার নাম্বার দিব, আর বড় দলের লোক গিয়ে তারা থ্রেট করবে। আমি তো আমার গোপনীয়তা আপনি নষ্ট করতেছেন আইনের নামে। দিস ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। না, এগুলো আপনি ওকালতি প্যাস, মানে আপনি প্যাস মারতেছেন। আপনার বিপক্ষে গেছে, আপনি ওকালতি প্যাস মারতেছেন কেন? আমি একজনকে গোপনে ভোট দেব, আপনি আগেই প্রকাশ করতেছেন আমার এনআইডি দেখবেন, এটা আগেও ছিল, ভোটার নাম্বার দিবেন। আই হেট দিস, অর্থে বলতেছেন আপনি বাদ দেন। এই আর্গুমেন্ট তো আগেও ছিল 1%। এবারে নতুন ইন্ট্রোডিউস করে নাই, কিন্তু সংস্কার হয়েছে, 1% রাখলো কেন? আমার আরেকটা কথা বলে দিই, প্রশাসন যে ওনার ব্যাপারে স্ট্রং ডিউটি দিতেছে, তার ব্যাপারে আর্মি ডিউটি দিতেছে, আমার ব্যাপারে পুলিশ ডিউটি দিতেছে। পুলিশের আইজি কে বলতে হবে তুমি কার নির্দেশে দিলা, সরকারের নির্দেশে না, ইসির নির্দেশে না, তোমার নিজের নির্দেশে। কিন্তু যেটা হয়, বাস্তবতা যেটা হয়, সেটা আমরা দেখছি, অতীতে আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থীর নামে বড় দলগুলো তাদের ডামি প্রার্থী দিয়ে দেয় অনেক। মানে কেন দেয়? 5 জন দেখা গেল ডামি প্রার্থী দিল, আমি বটগাছ মার্কার প্রার্থী, আমার সাথে আমি 5 জন ডামি প্রার্থী দিয়ে দিলাম স্বতন্ত্র। এই কারণে দেয় যে এজেন্টের সুবিধা নেওয়ার জন্য আমার প্রত্যেকটা বুথে আমার 5 জন, ওই স্বতন্ত্র 5 জন তো আমি পেলাম, আমি বটগাছ মার্কায় আরো একজন নিতাম, অর্থাৎ একটা বুথে 6 জনই হলো আমার। আমিও বলছি, রাজশাহী ভাই বলছে আপনি একটা প্রার্থী হবে, সেই প্রার্থী আগেই কেন 1% ভোটকে ওপেন করবে? আমাদের এজেন্টের বিষয় না। আপনি ভোটারের জন্য 3000 লোকের যে স্বাক্ষর আনবেন, এটা কি তামাশা নাকি? 1 2 নম্বর, এটা যখন লিস্ট আউট হবে, আপনি এলাকার খবর জানেন না গ্রামে গঞ্জে? এখনই অলরেডি বলতেছে যে স্বতন্ত্র প্রার্থীদের স্বাক্ষর দাও, কারা দেখে নিবনে। না, এটা ক্লিয়ার। এই পয়েন্টে আপনি এটা করবেন কেন? আমি ইলেকশন করব, আপনি যেটা বললেন, আমি পপুলার কি পপুলার না? বললেন যে ডামি প্রার্থী যে দেয় এজেন্ট দেওয়ার জন্য, স্বতন্ত্র প্রার্থী বানাতে পারবে সে। হ্যাঁ, পারবে তো। বড় পার্টি যেগুলো আছে, বড় পার্টি, সে যদি মনে করে আমার এজেন্টের জন্য 3টে ডামি প্রার্থী আমার দারোয়ান পিয়ন দিয়ে বানাবো, পারবে তো। না, সেটা এটা তো নাথিং নিউ রে ভাই। আপনি টেন্ডার কি করেন? আমার কথা হচ্ছে এটা টেন্ডার দেয় 5টা। আগে ছিল, শুনেন আজিজ ভাই, রাজ্জাকি ভাই আগে গেছিল কোথায়? আমি না উকিল না, আমি বুঝলাম না উনি আগে গেছিল কোথায়। আগে তো 1% ছিল। এইগুলি আমি 7 মাস ধরে কইতেছি। সংস্কার কমিশন কি করছে ভাই? 7 মাস ধরে কইতেছি, কি বলি না? এটা তো এখন বলতেছে। আমি বলছি আগে নির্বাচনে, মানে জোর দিয়ে বলেন নাই, আগে তুমি আগে নির্বাচনে এর আগে আমরা সংবিধান নাই বলি নাই? আগে 1% ছিল, এবারে নতুন না, ওইটা রয়ে গেছে। তো ওইটা থাকবে কেন? আমার কথা তো সেখানে। সংস্কার কমিশন করছে, বদিউল আলম কয় এটা অমক সমক, হেতে কি করছে?
সংস্কার কমিশনের না? রাম শাম যদু মধু কলিমদ্দি সলিমদ্দি সব ইলেকশনে দাঁড়ায় যাবে। শুধু দাঁড়ানো সম্ভব না, না বলতেছি মানে দাঁড়ানোই সমস্যা না, সমস্যা যেটা হলো এরকম একটি বৃহৎ পরিসরে প্রার্থীদের নিয়ে কাজ করা। আমি তো সেটাই বলতেছি আপনাকে, এই প্রার্থীদেরকে আবার বিশেষ কোন প্রার্থী সুবিধা করতে হবে, তার কথাটাই তো বলতেছি যে 70 জন প্রার্থী হবে। আমি এই অ্যাবনরমাল ইন্টেলিজেন্স দেখি নাই, আমি দেখি নাই। এত পাগল মানুষ না যে ইলেকশন আইছে গয়রহ দাঁড়ায় গেল। আপনি এই একটা বড় দলের থেকে মনে করেন 2 জন স্বতন্ত্র প্রার্থী আসবে, কারণ তার কিছু ভোট আছে, আর দল তাকে আটকানোর জন্য এটা করছে, এটা দল করছে দলের স্বার্থে। কারণ দলের লোক যখন স্বতন্ত্র হয় তাহলে তার দলের ভোট কাটবে, এটা হলো কনস্পিরেসি 1 নম্বর। 2 নম্বর আসেন যে আপনি যেটা বললো যে গয়রহ দাঁড়াবে, গয়রহ কেউ দাঁড়ায় না। যে লোকগুলা বাংলাদেশে এখন রাজনৈতিক দল হিসাবে পরিচিত, বড় 2-4টা দল বাদ দিয়া, ওগুলোর নাম প্রকাশ করার দরকার নাই, বাকি যারা দল করছে তাদের পরিচয়ের জায়গায় একটাই টেলিভিশন টক শো। এছাড়া রাজনৈতিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে পরিচিত হয়েছে এরকম নাই, খুবই কম। আর যা 2-1 আছে ছাত্র জীবনে বিশাল কিছু ছিল, তারপরে গয়রহ হয়ে গেছে। কাজে আপনি যেটা বলছে ওই গয়রহ এত দাঁড়াবে না, কারণ আপনি পোস্টার ছাপানো, লোক ডাকা, এটা তামাশা না। ইলেকশন করতে টাকা কামানোর জন্য আরো আমি বলি আপনাকে, এত গয়রহ দাঁড়ায় না, এত গয়রহ দাঁড়ায় না। এটা নাম্বার 1 পার্টির লোককে আটকানোর জন্য করছে। নাম্বার 2 যে রাজনৈতিক দলগুলো বার্গেনিং করতে সিট নিয়ে তাদের পরিচয় একটাই, টক শো দিয়ে। আমি একটু আপনার কাছে বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমি যে সমস্যার কথাটা বললাম, যে আমি ধরে নেই আমি একটি বৃহত্তম দলের প্রার্থী হয়েছি, এই কেন্দ্রে আমার পক্ষে ভূমিকা রাখার জন্য, মাসেল শো করার জন্য আমি 10 জন স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে দিলাম, যাতে কেন্দ্রে আমার একাই ওই 10 জনের পক্ষে একজন করে 10 জন, আর আমার নিজের একটা 11 জন এজেন্ট আমারই থাকে। ওই 11 জন এজেন্ট যখন বলবে হ্যাঁ এখন মাঘ মাস, বাকি থাকবে 3 জন। না, বাস্তবতা এটা, আপনি বাস্তবতা দল খারাপ লোক দাঁড়া করাই এমনিই তো যাইতেছে। আপনি কি বলেন না বলেন, যেটা বড় দল তার লোক রাজ্জাকি ভাই, একজনের কাছে 15 জন অটোমেটিক যাচ্ছে। এইটার প্রতিকার কি? আপনি এই জিনিসটা রুখবেন, এই যে আমি যেটা বললাম যে না, এটা বলতেছি শুনুন, আমি বলছিলাম একটা, আচ্ছা একটু শুনে আসি 2 মিনিট। আপনি যেটা বলছেন যে একটা দলের থেকে ইনি নমিনেশন পাইলো, আরো 5 জন দাঁড়াবে না, 5 জন দাঁড়াবে না। আপনি তো কথাটা শুনছেন না রাজ্জাকি ভাই? বললামই তো, আপনি 5 জন স্বতন্ত্র দাঁড়া করাবে, হ্যাঁ সেটা তো দলের থেকেই না, দল থেকে না, সে স্বতন্ত্র ব্যানারে দাঁড় করাবে, স্বতন্ত্র অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। এত এইগুলি কেউ করে আমরা দেখি নাই। আপনি দেখেন নাই? কয়জন দেখছেন আপনি বলেন? আমি বহু দেখেছি। কি বহু দেখেছি? আপনি যদি লোক না পান, আপনি বড় দলের বাইরে লোক না পান, তখন আপনি দামি দাঁড়া করেন। এটা যেভাবে বলা হচ্ছে একটা কনস্টিটিউশন 50-60 জন, তা হবে না। তবে আমি বড় দলের একজন প্রার্থীর প্রচারের কাজ করেছি। হ্যাঁ, আপনি তখন বলেন আপনি নিজে নিশ্চয় আমি বলতেছি বলেন, তার পিয়ন, সত্য কথা বলবেন, সত্য কথাই, তার পিয়ন দারোয়ান এজেন্ট দেওয়ার জন্য 3 জন প্রার্থী ছিল। ভালো, একদম এখন শোনেন, আবার এখন আমার পাবনাকে একজন প্রতিমন্ত্রী ছিল সাবেক, তিনি কাগজ ছেড়ে দিছে, তার অটোমেটিক স্বাক্ষর হয়ে গেছে, সে দাঁড়ায় গেছে। এই যেটা বলা হচ্ছে আপনি যেটা বলছেন, না আমি মানলাম, আপনাকে মানলাম, পিয়ন দারোয়ান দাঁড়া করাইলো, পিয়ন দারোয়ান দাঁড়া করাইলো, আপনি রিয়েলটাও তো পাবেন। আমি নাম তো বলতে পারতেছি না, অনেক পার্টি আছে এই 3000 করে সদস্য সংগ্রহ করা সম্ভব না,